খুব একটা জরুরি লাইভে আসলাম। সংগ্রামী বন্ধুগণ, যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা দেশে একটা ছাগল নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার ছাগল কেলেঙ্কারির মধ্যে পড়ে গেছে পুরো দেশ। এখন সংক্ষিপ্তভাবে বলি, রাজস্ব কর্মকর্তা ওনার ছেলে একটা 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি ক্রয় করেছেন বলে এটা ভাইরাল হয়ে গেল। তারপরে আবার ভাইরাল হলো যে সেই ছেলে নাকি প্রায় 40 লক্ষ টাকা গরুও কিনেছে কুরবানি দেওয়ার জন্য। এই দুইটা যখন এক জায়গাতে ভাইরাল হয়ে গেল, তখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে এই ছেলের বয়স হলো 19 বছর, নাম হলো ইফাত। তাহলে এখন এই ছেলেটা এত টাকা, যে বাংলাদেশে এর আগে 15 লাখ টাকা দিয়ে কোনো খাসি বিক্রি হয় নাই, প্রায় 50 লক্ষ টাকা কুরবানি কিনলো। তাহলে এই ছেলেটা কার ছেলে? এই ছেলেটার পিতাকে। এবার পিতার সন্ধানে ফেসবুকে ঝড় চলতে লাগলো। ঝড় চলতে চলতে একসময় ফেসবুকে বের হয়ে গেল যে ওনার পিতা হচ্ছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা, এনবিআর এর নাম মতিউর রহমান। এই নাম দিয়া এটা যখন ভাইরাল হইতে লাগলো, তখন সেই মতিউর রহমানের আবির্ভাব ঘটল। সেই মতিউর রহমান উনি এনটিভিকে সাক্ষাৎকার দিলেন। আমি আপনাকে দেখাচ্ছি, সাক্ষাৎকারটা আপনাদেরকে দেখাবো। সাক্ষাৎকারে উনি বললেন যে ইফাত নামে তার কোনো ছেলে নাই, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও নাই, এমনকি তিনি ইফাত নামের কাউকে চিনেও না, এটা উনি বললেন। আচ্ছা, তারপর এখন আমরা শতভাগ না আরো বেশি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু লাইভে ডিক্লেয়ার দিতেছি। আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, দিচ্ছি, ডকুমেন্টস নিয়ে বসছি যে এই ইফাত সেই মতিউর রহমানেরই ছেলে। সেই মতিউর রহমানের দুইটা স্ত্রী, প্রথম স্ত্রীর এক ছেলে এক মেয়ে। তো প্রথম স্ত্রীর যে মেয়ে, সে আবার কানাডায় থাকে, ওটা আবার পরে আসতেছি। সেও 1.5 কোটি 2 কোটি টাকা দামের গাড়ি চালায়, কানাডায় বাড়ি আছে, বিলাসবহুল, সে ওইভাবে চলতেছে। ওইটার দিকে পরে যাই, এখানে আসি। এখন কথা হইল কি যে এই ইনকাম ট্যাক্স কর্মকর্তা হিসেবে ফেসবুকে যাকে আপনারা দেখতেছেন বা নাম শুনতেছেন, আপনারা কি জানেন যে এই ব্যক্তি ইনকাম ট্যাক্স অফিসার বলতে কত বড় অফিসার? এটা কি কেউ জানেন? উনি হচ্ছে বর্তমান বাংলাদেশে দ্বিতীয় প্রধান ব্যক্তি। এই যে সরকার বাজেট দিল, এই যে লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা যে জনগণের কাছ থেকে আদায় করবে, এই দায়িত্বটা যাদের, রাজস্ব বোর্ডের, সেইখানকার এখন দ্বিতীয় প্রধান ব্যক্তি হল এই মতিউর রহমান। কাজে উনার কাছে যারা 7 লাখ কোটি টাকা বা 10 লাখ কোটি টাকা জনগণের কাছ থেকে আদায় করবে, সেই লোকটা যদি দুর্নীতিবাজ হয়, চোর হয় বা ডাকাত হয় বা নীতি নৈতিকতা না থাকে, তাহলে সেই লোকটা যদি ইচ্ছা করে যে সে 100 কোটি টাকা বানাবে, 500 কোটি নিবে, 1000 কোটি নিবে বা 1 লাখ কোটি টাকাই সে রেখে দিবে, এটা সম্ভব। এটা কারো কিছু করার নাই। ক্ষমতাটা কোন জায়গাতে বুঝেছেন? এবার যে বাংলাদেশে এই যে সরকার বাজেট দিল যে 7 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি টাকা যা আদায় করা হবে রাজস্ব থেকে, এইটার দ্বিতীয় প্রধান কর্মকর্তা হলেন উনি।
উনি এনবিআর এর সদস্য। এখন কথা হলো কি, ওনার বক্তব্যটা শোনাবো আমি, আগে বললেন আরেকটু বললেন নিয়ে বক্তব্যটা শোনাই। এর আগে উনি আসছিলেন রাজস্ব বোর্ডের অ্যাপিলেট ডিভিশনের বিচারক। অর্থাৎ আপনার একটা ইন্ডাস্ট্রি আছে বা আপনার যে কোনো পারপাসে বিদেশ থেকে গাড়ি আমদানি করছেন, আপনার কাছ থেকে ট্যাক্স হয়তো বেশি নিয়েছে বা আপনার মূল্যমালিন্য হয়েছে, আপনার 10 কোটি টাকা ট্যাক্স হয়তো আপনার কাছ থেকে 20 কোটি নিয়েছে বা দাবি করতেছে, আপনি মামলা করছেন, মামলা করে হেরে যাওয়ার পরে আপনি আপিল করছেন। সেই আপিল বোর্ডের চেয়ারম্যান বিচারক ছিলেন উনি, আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বিচারক ছিলেন। তাহলে কি বুঝলেন, উনি ছিলেন একজন বিচারকও বটে, তাও যেমন তেমন বিচারক না, নিম্নকোর্টে হেরে যাওয়ার পরেও আপনি ওনার কাছে যাইবেন। একজন বিচারকের নীতি নৈতিকতা উনি চোখের পলকে ওনার ছেলেকে অস্বীকার করে ফেলছে। আমি এই সাবজেক্টটাতেও আবার একটু পরে আসতেছি, একটু ওনার বক্তব্যটা শুনে নি আগে, দেখেন, শুনেন। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হয় যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে, কি তার নাম? আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার তো ফ্যামিলির জন্য, আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি, ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কিভাবে? ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি 8 নম্বর সড়কের 41 নম্বর বাসা। এই বাসাতেই থাকেন ইফাত। সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান? জানা যাক শাম্মী আক্তারের গাড়ি চালক কি বলছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওনার হাজবেন্ড কি ওই যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? জি, মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে? ওটা আপনারা আসা যাওয়া করতেন। একসময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি। এদিকে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সময় সংবাদকে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলেই ইফাত। ইফাত সম্পর্কে তার ভাগ্নে। এটা সঠিক, উনি আমার মামাতো বোন, আমার মেজ মামার মেয়ে, এবং ইফাত ওনার ছেলে, আমি আমার ভাগিনা। এটা সঠিক, উনি হচ্ছে আমার মামাতো বোনের হাজবেন্ড। ইফাদের এসএসসি পরীক্ষার মার্কশিটও হাতে এসেছে সময় সংবাদের। সেখানেও বাবার নাম মতিউর রহমান, মায়ের নাম শাম্মী আক্তার শিবলি। আচ্ছা, আর কিছু কি দরকার আছে? আর কিছু তো দরকার নাই। কেন দরকার নাই? যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য এমপি, উনি বলছেন যে ইফাত আমার ভাগিনা এবং ইফাতের আমার মামাতো বোনের ছেলে হলো ইফাত, আর ইফাতের বাবাই হলো মতিউর রহমান। তাহলে আর কিছু দরকার আছে? দরকার নাই। কিন্তু দেখেন, উনি, আমি এই জিনিসটাই একটু দেখাই আপনাদেরকে, এটা দেখার দরকার আছে আপনাদের। জিনিসটা ওপেন হয়েছে না কেন? আচ্ছা, এটা আপনারা অনেকেই দেখছেন এই বিষয়টা। এই যে পাইছি, দেখেন। বললো স্যার ওই কাজটা তো ছাগলটা নেয়নি। এবার ছাগলটা নেয়নি মানে তারা আপনি আসছে যে 15 লাখ টাকা ছাগল বিক্রি করেছে, করে জন্য আসে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে। ছবি তুলে
তারপরে সে নিজে নিজেই ভাইরাল হয়ে এরপরে ছাগল রেখে চলে গেছে। যে আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগল সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। এখন সবচেয়ে বড় কথা হলো কি, যে এই ব্যক্তি যে কালকে দেখছেন এনটিভি একটা মূল চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে যে এই ছেলেকে আমরা চিনি না, কিন্তু আজকে প্রমাণিত হলো যে এইটা হলো তার সন্তান। এখন সারা বিশ্ব হলো, আমরা বিশ্ববাসী স্তব্ধ হয়ে গেছি যে পৃথিবীতে এইরকম নজিরবিহীন ঘটনা আর একটা আছে কিনা, যে চোখের পলকে 1 মিনিটও সময় নাই জলজান্ত 19 বছরের একটা সন্তানকে উনি অস্বীকার করে বসলেন। তাহলে এখন যে জিনিসটা বলতে চাই, যে এখন উনি কিভাবে কি বলবেন, ওনার বলার আর কি থাকতে পারে বলেন? ওনার কি এখন আর কিছু বলার আছে অপশন? উনি তো বলছে এই নামে কাউকে চিনে না, অথচ সেটা তার সন্তান। এখন বলি আপনাদেরকে, ওনার প্রথম স্ত্রী যিনি নরসিংদীর উপজেলার চেয়ারম্যান, এখন সেই ঘরের 2টা সন্তান আছে, একটা ছেলে এবং একটা মেয়ে। তো সেই ঘরের মেয়ে দেখলাম কানাডায়, আমরা সব খোঁজ খবর নিয়ে দেখলাম কানাডায় 3 কোটি টাকা দামের গাড়ি হাঁকাইতেছে, বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আছে ওই ঘরের মেয়ে, সেটা পাইলাম এ পর্যন্ত। আর ওনার এই যে এই ছেলে যেটা, এখানেই ইনি থাকে, এই ছোট স্ত্রীর কাছে কিন্তু ইনি থাকে ধানমন্ডি 8-এ। এই ছেলের দখলে এখন গাড়ি আছে কমপক্ষে 4 থেকে 5টা, এক একটা গাড়ির মূল্য 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি এরকম। এটা আমরা পাইলাম এই ইফাতে। সে শখ করে পাখি পালে, তার বাসায় সে পাখি আছে কয়েক লাখ টাকার, অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশ থেকে পাখি কিনে নিয়ে আসছে, সেই ছবিও আছে, সেই ভিডিও আছে, এখানে ভাইরাল আপনারা দেখছেন। এখন আমি সেইটা বলতে চাই না। উনি যে সাক্ষাৎকার দিয়েছে একটা এনটিভিতে, ওনার সাক্ষাৎকার শুনেই আমি বুঝতে পারছি যে ওনার যে সম্পদ আছে, বেনজির, এই যে সাবেক পুলিশ প্রধান বেনজিরের সব, বেনজির হলো ইনার সম্পদের কাছে কিছুই না। ইনি নিজেই বলছে যে ওনার নামে আরো 3-4 বার দুদকের তদন্ত হয়েছে, কিন্তু তার কিছু করতে পারে নাই। ওনার একটা সামান্য ছোট হিসাব দেখলাম যে উনি 10 বছর আগে একটা জায়গা কিনেছিল 17 লাখ টাকা দিয়ে, তারপর 2 বছর আগে বিক্রি করছে 4.5 কোটি টাকা দিয়ে। কিন্তু 10 বছরে ঢাকা সিটির কোথাও জায়গার দাম কিন্তু 1 টাকাও বাড়ে নাই। সেগুলো হলো পরে। বিষয় হলো এইটা, এত বড় উচ্চ পদস্থ একজন অফিসার, রাষ্ট্রের এত বড় একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা, যে তারা লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করে। সেই ব্যক্তির যদি এতটুকু আত্মসম্মান না থাকে, মানবতা না থাকে, লজ্জা না থাকে, ইজ্জত না থাকে, এই দেশে আর কিভাবে আমরা বসবাস করতে পারি? এদেশের সাধারণ মানুষ বলেন, কিভাবে আমরা এদেশের সাধারণ মানুষ বসবাস করতে পারি বলেন? সিদ্দিক চোর ভাইরাল হয়েছিল, সে 500 টাকা চুরি করেছিল, এর জন্য তাকে সবাই মিলে দৌড়াইয়া ধরছে, তাকে জিজ্ঞেস করছে তুই চুরি করছিস? সে বলছে হ্যাঁ আমি চুরি করেছি 500 টাকা। তাহলে এখন এই সিদ্দিক চোরের নীতি নৈতিকতা আমি তো দেখতেছি এই রাজস্ব কর্মকর্তার চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আমি সবচেয়ে বেশি কারণে লাইভে আসলাম যে দেখতে এই ভরদুলো কি রাত্রে কি সুসাইড করে, আত্মহত্যা করব, নাকি আত্মগোপনে চলে যাইব,
নাকি কালকে আবার হি হি করে দাঁত বাইর করে মিডিয়ার সামনে হাসবো, এটাই আমার একটা ধান্দায় পড়ে গেছি। কেন? আরে উনি তো যেমন তেমন ব্যক্তি না, এত বড় একটা রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তি গতকালকে বললেন ওনার এটা সন্তান না, চিনেও না। আমরা সবাই দেখতেছি আজকে এটা ওনার সন্তান। তাহলে এখন আগামীকালকে উনি কি বলবে? আর ওনার সম্পদের যে বিবরণ পাইলাম তাতে ওই যে একটু আগে যে আপনাদেরকে বললাম যে এটা বেনজিরের সম্পদ, ইনার কাছে কিছুই না। এই ছেলের 4-5টা গাড়ি, কানাডায় তার মেয়ে 4-5টা গাড়ি, এগুলো ওপেন নিয়ে ঘুরে বেড়াইতেছে। তাহলে আন্ডারগ্রাউন্ডে কি আছে বুঝেন। কিন্তু এটা তার বৈধ ইনকাম না অবৈধ ইনকাম, এটা দুদকে তদন্ত করে বের করবে। কিন্তু আমি এবং বিশ্ববাসী একেবারে স্তব্ধ যে বাংলাদেশটা কাদের হাতে পড়ে গেছে, কারা বাংলাদেশটা পরিচালনা করতেছে। এটা কেমন কথা? আমি অন্য কোনো বিষয়ে না, আমি এই বিষয়টাতে শুধু আমি দুশ্চিন্তায় পড়ে গেছি যে এই লোকটা আগামীকালকে এই সমাজে মুখ দেখাবে কি করে। যে ডাইরেক্ট একটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলছে সে কাউকে চিনে না, এটা তার জলজান্ত ছেলে এবং রাত্রে একসাথেই থাকে প্রতিদিন। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, বিসিএস ক্যাডারের অফিসার বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের যদি এরকম চরিত্র হয়, নীতি নৈতিকতা হয়, আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত এদেশের ভবিষ্যৎ নিয়ে। কারণ আমরা শুনতেই আসি প্রতি বছর যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা, প্রতি বছর লক্ষাধিক কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। মানে আমরা বলতাম যে এত টাকা কে পায়, কোথা থেকে পায়। এবার আমরা অনুভব করতে পারতেছি যে জনগণের টাকা, এই যে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, জনগণের টাকা যারা লুটপাট করার সুযোগ আছে যাদের হাতে, তারাই করতেছে। তো যাক, এটা দায়িত্ব যাদের, তারা তদন্ত করে বের করুক। তবে বিচার যে হবে না, আমি বিচারের ব্যাপারে আমি আশাবাদী না। যে বেনজির সাহেবের বিচার হবে বা ইনার মতো লোকের বিচার হবে এটা আমি আশা করি না। কিন্তু মনের যেটা বলার সেটা আপনাদেরকে বললাম। পারলে সবাই লাইভটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, আমার সাথে কে কে আছেন বলার সুযোগ পাবো একটু দেখি। কানাইলাল দেখতেছেন, কানাইলাল বলছেন গুরু, গুরু আপনাকেও লাল সালাম। সন্দীপ রায়, লাল সালাম কমরেড। আরো এখানে আছে কমরেড হৃদয় খান, কনগ্রেচুলেশন, আপনাকেও ধন্যবাদ। আর কেউ আছে নাকি? আচ্ছা, শাহিন মিয়া, আর একজন ইংরেজিতে লিখেছেন শাহিন মিয়া, কিন্তু আমি তো বিপদে পড়ে গেলাম। আমি তো এই চশমা দিয়ে রাইতে বেলা পড়তে পারি না। যার ব্যথা সেই বুঝে, যিনি এত বড় জব হারানোর আর মামলার সংখ্যায় আছে, তিনি সবাইকে। আচ্ছা, যাই হোক ভাই, ধন্যবাদ। আপনার এটা আর আমি পড়তে পারতেছি না, তো আপনি যে কমেন্টস করছেন এত কষ্ট করে, এই জন্য ধন্যবাদ। সবাই পারলে লাইভটা একটু শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন।